এক শহরে সবির নামে এক সওদাগর ছিল, যার দোকান বাজারের সবচেয়ে জমজমাট গলিতে ছিল। তার হাতের কারুকার্যের প্রত্যেকেই ভক্ত ছিল এবং তার সততার উদাহরণ দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত ছিল। সবিরের একটি মেয়ে ছিল, সাকিনা। তার কপালে বুদ্ধির আলো এবং চোখে স্বপ্নের সমুদ্র ছিল। ছোটবেলা থেকেই সাকিনা তার বাবাকে দোকানে হিসাব নিকাশ করতে দেখত। সে চুপি চুপি বাবার কাগজপত্র দেখত, সংখ্যা গুনত এবং নিজের ছোট্ট মাথা দিয়ে বোঝার চেষ্টা করত যে ব্যবসা কিভাবে চলে। এক সন্ধ্যায় যখন সবির নিজের দোকানের জানলা দিয়ে অস্তগামী সূর্য দেখছিল, সাকিনা দৌড়াতে দৌড়াতে এলো। তার হাতে একটি বই ছিল, যা তাকে মসজিদের মৌলবী সাহেব দিয়েছিলেন। আব্বাজান, সাকিনার গলায় উত্তেজনা ছিল। মৌলবী সাহেব বলেন যে আমি পড়াশোনায় খুব ভালো। তিনি বলেন যে আমার আরও উচ্চশিক্ষা গ্রহণ করা উচিত। সবির নিজের মেয়েকে স্নেহের সাথে দেখল। তার চোখে গর্ব ছিল, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত দ্বন্দ্বও ছিল। সে সাকিনার মাথায় হাত বুলিয়ে বলল, বেটি, তোমার বুদ্ধি আর সমজদারি দেখে আমার বুক গর্বে ভরে যায়। আল্লাহ তোমাকে এক অমূল্য উপহার দিয়েছেন। তাহলে আব্বাজান, আমি মাদ্রাসায় আরও পড়াশোনা করতে পারি? সাকিনার চোখ আশায় চকমক করে উঠল। সবির এক লম্বা শ্বাস নিল। সে জানত যে সমাজে মেয়েদের বেশি পড়ানো কিছু মানুষের কাছে পছন্দনীয় ছিল না, কিন্তু সেই মুহূর্তে সে তার মেয়ের চোখে যে চমক দেখল, তা তার কাছে অবশ্যই দামি মনে হল। সাকিনা বেটি, সবির বলল নিজের গলায় দৃঢ় বিশ্বাস গড়ে, তুমি যতটা চাও ততটা জ্ঞান অর্জন করো। আমি তোমার সাথে আছি। তোমার শিক্ষায় কোনো বাধা আসতে দেব না। সেই রাতে সাকিনা খুশিতে ঘুমাতে পারল না। সে স্বপ্ন দেখল বইয়ে ভরা আলমারির, বড় বড় শিক্ষকদের কাছ থেকে জ্ঞান অর্জন করার এবং একদিন নিজের বাবার দোকানকে আরও উন্নত করার। মাস কেটে গেল। সাকিনা দিন রাত পরিশ্রম করল। মৌলবী সাহেব তার একাগ্রতায় অত্যন্ত খুশি ছিলেন। তিনি প্রায়ই সবিরকে বলতেন, তোমার মেয়ের মধ্যে বিশেষ কিছু ব্যাপার আছে। যদিও সুযোগ পায়, তবেও অনেক দূর যেতে পারবে। সবিরেরও নিজের মেয়ের উপর গর্ব ছিল। সে প্রায়ই বন্ধুদের বলতো, আমার সাকিনা শুধু আমার মেয়ে নয়, আমার সম্মান। ওর জ্ঞানই আমার সম্পদ। কিন্তু বাজারে কানাঘুষো শুরু হয়ে গিয়েছিল। কিছু বয়স্ক সওদাগর সবিরের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় থেমে যেতেন এবং নিজেদের মধ্যে কথা বলতেন। সবির নিজের মেয়েকে এত পড়াচ্ছে, এক বৃদ্ধ ব্যবসায়ী বলল, এটা ঠিক না, মেয়েদের ঘরের কাজ শেখা উচিত। হ্যাঁ, অন্যজন মাথা নেড়ে সায় দিল। জমানা বদলাচ্ছে, কিন্তু কিছু জিনিস বদলানো উচিত নয়। মেয়েদের জায়গা ঘরে, বাজারে বা মাদ্রাসায় নয়। সবির এই কথাগুলোকে কানে তুলল না। তার নিজের মেয়ের ওপর পুরো ভরসা ছিল এবং সে কথা দিয়েছিল, কিন্তু সে জানত না যে শীঘ্রই এক তুফান আসতে চলেছে, যা তার বিশ্বাসের ভিত নাড়িয়ে দেবে। একদিন শহরের সবচেয়ে ধনী এবং ক্ষমতাশালী সওদাগর মুক্তার আলী সবিরের দোকানে এলো। তার সাথে আরও ৪-৫ জন ধনী লোক ছিল। মুক্তার আলীর বয়স ৬০-এর কাছাকাছি ছিল, কিন্তু তার দাপট এমন ছিল যে পুরো বাজার তাকে সম্মান করত। সবির মিয়া, মুক্তার আলী গম্ভীর গলায় বলল, আমাদের তোমার সাথে কিছু কথা আছে। সবির তখনই চা আনালো এবং তাদের সবাইকে বসালো। তার মনে এক অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। আমরা শুনছি, মুক্তার আলী শুরু করল, যে তুমি তোমার মেয়েকে অনেক বেশি পড়াচ্ছ। এই কথা পুরো বাজারে ছড়িয়ে পড়ছে। সবির সোজা হয়ে জবাব দিল, জি হ্যাঁ, আমার মেয়ে শিক্ষা গ্রহণ করছে, এতে অন্যায় কি আছে? আরেক সওদাগর ইউসুফ মিয়া মাঝখানে বলল, দেখো সবির, আমরা তোমার ভালোর জন্যই বলছি। সমাজে মেয়েদের এত পড়ানো ভালো চোখে দেখা হয় না। লোকে কি বলবে? লোকে যা খুশি বলুক, সবির কিছুটা কড়া স্বরে বলল, আমার মেয়ের শিক্ষা আমার কাছে সবচেয়ে জরুরি। মুক্তার আলীর চোখ সরু হয়ে গেল। সে এমন লোক ছিল না যাকে কেউ এড়িয়ে যেতে পারে। সবির, সে নিচু কিন্তু কঠোর গলায় বলল, তুমি একজন ছোট ব্যবসায়ী, তোমার দোকানেই বাজারেই। যদি আমরা সৌদাগরেরা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করি, তবে তোমার ব্যবসা কিভাবে চলবে? এটা ছিল এক পরিষ্কার হুমকি। সবিরের কপালে ঘাম দেখা দিল, কিন্তু সে সাহস হারাল না। আমি আমার পরিশ্রমের ওপর ভরসা করি, সবির বলল, যদিও তার গলায় আগের মতো দৃঢ়তা ছিল না। মুক্তার আলী উঠে দাঁড়াল। বাকি সওদাগরেরাও উঠে পড়ল। ভেবে দেখো সবির, মুক্তার আলী শেষবারের মতো বলল, নিজের মেয়ে আর নিজের ব্যবসার মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে। সমাজের বিরুদ্ধে গিয়ে কেউ জিততে পারে না। ওরা সবাই চলে গেল, কিন্তু তাদের শব্দগুলো সবিরের বুকে কাটার মতো বিঁধে রইল। সেই রাতে সবির অনেক ভাবল। সে তার স্ত্রী ফাতিমার সাথেও পরামর্শ করল। কি করি? সবির দুশ্চিন্তায় বলল,
আমি সাকিনাকে কথা দিয়েছিলাম। ফাতিমা তার স্বামীর হাতের উপর হাত রাখল। শোনো, সে বলল, সাকিনা আমাদের মেয়ে, কিন্তু আমাদের তো বেঁচে থাকতে হবে। যদি বাজারের সওদাগরেরা সম্পর্ক ভেঙে দেয়, তবে আমাদের দিন চলবে কিভাবে? সবির চুপ করে রইল। তার মনে তুফান বইছিল। একপাশে মেয়ের কাছে করা অঙ্গীকার, অন্য পাশে রুজি রোজগারের প্রশ্ন, আর এই দোটানাতেই সবিরের কাহিনীর প্রথম ভাগ শেষ হল। এমন এক রাত যেখানে প্রতিশ্রুতি আর আশাগুলো চাপ আর ভয়ের ছায়ায় ঢাকা পড়তে শুরু করেছিল। সাকিনা এসবের খবর না রেখে নিজের ঘরে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। স্বপ্ন দেখতে লাগলো যে একদিন সে তার বাবার নাম উজ্জ্বল করবে। কিন্তু সে কি জানত যে কপাল তার জন্য কি লিখে রেখেছে? পরদিন সকালে যখন সাকিনা উঠল, তখন তার কিছু অন্যরকম মনে হলো। ঘরে এক অদ্ভুত নীরবতা ছিল। তার মা রান্নাঘরে ছিলেন, কিন্তু তার মুখে সেই হাসি ছিল না যা সব সময় থাকত। বাবা দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার চোখ কোনো গভীর চিন্তায় ডুবেছিল। আব্বাজান, আজ মাদ্রাসায় এক নতুন পাঠ শুরু হবে। সাকিনা খুশিতে বলল। মৌলভী সাহেব বলেন যে আগামী মাসে শহর থেকে এক বড় পণ্ডিত আসবেন। তিনি বাছাই করা ছাত্রছাত্রীদের পড়াবেন। আমিও সুযোগ পেতে পারি। সবির নিজের মেয়ের দিকে তাকাল। তার হৃদয়ে ব্যথার এক ঢেউ উঠল। সারা রাত সে ঘুমাতে পারেনি। মুখতার আলী আর অন্য সওদাগরদের কথা তার কানে বাজছিল। সাকিনা, সবির ধীরে থেকে বলল, বেটি, একটু এদিকে এসো। সাকিনা তার বাবার পাশে বসল। তার কিছুটা আন্দাজ হচ্ছিল যে কিছু একটা ঠিক নেই। শোনো বেটি, সবির শুরু করল, নিজের গলার জড়তা লুকিয়ে। তুমি অনেক জ্ঞান অর্জন করে ফেলেছ। এখন হয়তো ঘরের কাজের দিকেও নজর দেওয়া উচিত। সাকিনার নিঃশ্বাস যেন আটকে গেল। আব্বাজান, আপনি কি বলছেন? আপনি তো কথা দিয়েছিলেন যে আমি যতটা চাই ততটা পড়তে পারি। হ্যাঁ বেটি, কিন্তু সবির নিজের কথা শেষ করতে পারল না। সে উঠে দোকানের দিকে চলে গেল, নিজের মেয়ের চোখে জমা হওয়া প্রশ্নের উত্তর না দিয়েই। সাকিনা সেখানেই স্তব্ধ হয়ে বসে রইল। তার মাথায় আসছিল না যে হঠাৎ কি হয়ে গেল। ফাতিমা তাকে দেখল এবং পাশে এসে বসল। মা, আব্বাজানের কি হয়েছে? সাকিনা জিজ্ঞেস করল। তার গলায় ঘাবড়ানি ছিল। ফাতিমা এক লম্বা শ্বাস নিল। বেটি, কাল বাজারের বড় সওদাগরেরা তোমার বাবার সাথে দেখা করতে এসেছিলেন। তারা তোমার পড়াশোনা নিয়ে কথা বলেছেন। কেমন কথা? সাকিনার সাথে সাথে জিজ্ঞেস করল। ওরা নারাজ যে তোমার বাবা তোমাকে এত পড়াচ্ছেন। তারা হুমকি দিয়েছেন যে যদি তোমার পড়াশোনা জারি থাকে তবে তারা আমাদের সাথে ব্যবসা করবেন না। তোমার বাবার ব্যবসার বেশিরভাগ অংশ ওই সওদাগরদের থেকেই আসে। সাকিনার মুখের রং উড়ে গেল। সে বুঝে গেল যে বিষয়টা কি। সে ছোটবেলা থেকে দেখেছে যে তার বাবার দোকান কিভাবে চলে। বড় সওদাগরেরা মাল দিতেন আর সবির তা বিক্রি করত। যদি ওই সওদাগরেরা সম্পর্ক ভেঙে দেয় তবে ঘরের উনুন জ্বলবে কিভাবে? কিন্তু মা, সাকিনা বলল, তার চোখে জল এসে গেল। সমাজের কথা কি এতই দামি যে আব্বাজান নিজের কথা ভেঙে দেবেন? ফাতিমা নিজের মেয়েকে জড়িয়ে ধরল। বেটি, জীবন সহজ নয়। কখনো কখনো আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয় যা মন চায় না, কিন্তু পরিস্থিতি বাধ্য করে। সেই দিন সাকিনা মাদ্রাসায় গেল না। সে নিজের ঘরে বসে রইল, ভাবতে লাগল। তার রাগ হল, দুঃখ হল এবং সবকিছুর ওপরে এক অদ্ভুত অসহায়ত্ব অনুভব করল। সে কখনো ভাবেনি যে সমাজের চাপ এত শক্তিশালী হতে পারে যে তার বাবার মতো মজবুত মানুষও ঝুঁকে যাবে। সন্ধ্যায় যখন সাবির দোকান থেকে ফিরল, তখন তার মুখ আরও বেশি উদাস ছিল। দোকানে আজ কোনো বিশেষ খদ্দেরে আসেনি। মুখতার আলীর সাথী সওদাগরেরা নিজের নিজের মতো করে সাবিরকে বুঝিয়ে দিয়েছিল যে তার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা হচ্ছে। রাতের খাবারে সবাই চুপচাপ ছিল। সাকিনা খাবার খেল না। সাবিরও মাত্র ২-৪ লোকমা খেয়ে উঠে পড়ল। সাকিনা, সাবির নিজের মেয়েকে ডাকল। আমি তোমার সাথে কথা বলতে চাই। সাকিনা উঠে তার বাবার কাছে এলো। তার মুখে কোনো ভাব ছিল না, যেন সব আবেগ শুকিয়ে গিয়েছে। বেটি, সাবির বলল নিজের চোখের দৃষ্টি নামিয়ে, আমি জানি যে আমি তোমাকে কথা দিয়েছিলাম। আমি জানি যে তোমার কত আশা ছিল। কিন্তু দেখো, আমাদের ঘরের অবস্থা কি? যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবে আমরা বাঁচব কিভাবে? সাকিনা তার বাবার চোখের দিকে তাকালো। সে সেখানে ভয় দেখতে পেল, অসহায়ত্ব দেখতে পেল। তার বাবার উপর রাগ হলো ঠিকই, কিন্তু সাথে মায়াও হলো। আব্বাজান,
সাকিনা ধীরে থেকে বলল, আপনি আমার কাছে কি চান বেটি? আমি চাই তুমি তোমার পড়াশোনা বন্ধ করে দাও, ঘরের কাজ শেখো, কিছুদিনের মধ্যে আমরা তোমার বিয়ের কথা চালাব। এটাই সমাজে মেয়েদের জন্য সঠিক বলে মনে করা হয়। এই শব্দগুলো শুনে সাকিনার মনে হলো যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। বিয়ে, তার বয়স তো মাত্র ১৬ বছর, তার স্বপ্নগুলো এখনও অপূর্ণ। কিন্তু আব্বাজান, সাকিনার গলা কাঁপছিল, আপনি কথা দিয়েছিলেন, আপনি বলেছিলেন যে আমার পড়াশোনায় কোনো বাধা আসতে দেবেন না। সাবিরের মাথা ঝুঁকে গেল, তার কাছে কোনো জবাব ছিল না। সে শুধু এটুকুই বলতে পারল, ক্ষমা করে দাও বেটি, কিন্তু আমি বাধ্য। বাধ্য? সাকিনার গলায় এবার রাগ ছিল। আব্বাজান, সমাজের ভয়ের থেকে বড় কি আর কোনো ভয় নেই? সম্ভবত নিজের মেয়ের ভবিষ্যৎ এতই সস্তা যে কিছু সওদাগরের হুমকিতে আপনি নিজের কথা থেকে পিছু হটে গেলেন। সাবির কিছু বলল না, সে শুধু সেখানে বসে রইল, নিজের ভেতরের লড়াই লড়তে থাকল। সাকিনা উঠে নিজের ঘরে চলে গেল। সেই রাতে সে খুব কাঁদল। সে বুঝতে পারছিল না যে সে কি করবে। তার স্বপ্নগুলো তার চোখের সামনে চুরমার হয়ে যাচ্ছিল, আর সে কিছুই করতে পারছিল না। পরদিন সকালে সাকিনা এক সিদ্ধান্ত নিল। সে মাদ্রাসায় গেল এবং মৌলভী সাহেবের সাথে দেখা করল। মৌলভী সাহেব, সাকিনা বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। মৌলভী সাহেব বৃদ্ধ ছিলেন, কিন্তু তার চোখে বুদ্ধির আলো ছিল। তিনি সাকিনার দিকে তাকালেন এবং তখনই বুঝে গেলেন যে কিছু গণ্ডগোল হয়েছে। কি ব্যাপার বেটি? তিনি জিজ্ঞেস করলেন। সাকিনা পুরো কাহিনী শুনিয়ে দিল। মৌলভী সাহেব মন দিয়ে শুনলেন, মাঝে মাঝে মাথা নাড়লেন। বেটি, মৌলভী সাহেব বললেন যখন সাকিনা চুপ হল, এটা খুব দুঃখের কথা, কিন্তু আমি তোমার বাবার বাধ্যবাধকতাও বুঝতে পারছি। সমাজের চাপ খুব শক্তিশালী হয়। কিন্তু মৌলভী সাহেব, সাকিনা বলল, এটা কি ঠিক? প্রতিশ্রুতি ভাঙা কি উচিত? মৌলভী সাহেব এক লম্বা শ্বাস নিলেন। বেটি, ইসলামে জ্ঞান অর্জন করা প্রতিটি পুরুষ ও নারীর জন্য কর্তব্য। কিন্তু আমরা এই দুনিয়ায় বাস করি, আর এই দুনিয়ার নিজস্ব কিছু নিয়ম আছে। কখনো কখনো আমাদের এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেখানে ঠিক আর ভুলের পার্থক্য ঝাপসা হয়ে যায়। তাহলে আপনি বলছেন যে আমার পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত? সাকিনা জিজ্ঞেস করল, হতাশা ভরা গলায়। না বেটি, মৌলভী সাহেব বললেন, আমি তা বলছি না। আমি শুধু এটুকু বলছি যে তোমার বাবার সমস্যাগুলো তোমার বোঝা উচিত। তিনি তোমাকে ভালোবাসেন, কিন্তু তিনি ভয়ও পাচ্ছেন, আর ভয় মানুষকে দুর্বল করে দেয়। সাকিনা চুপ হয়ে গেল। সে বুঝতে পারছিল যে মৌলভী সাহেব কি বলতে চাইছেন। মাদ্রাসা থেকে ফেরার সময় সাকিনা বাজারের ওপর দিয়ে গেল। সে দেখল যে আব্বাজানের দোকানে আজও কোনো বিশেষ জৌলুস ছিল না। সাবির একা বসেছিল, নিজের চিন্তায় হারিয়ে গিয়ে। সাকিনা দোকানের কাছে গেল না, সে সরাসরি বাড়ি চলে গেল। সেই সন্ধ্যায় মুক্তার আলী আবার সাবিরের দোকানে এলো। এবার সে একা ছিল। সাবির মিয়া, সে বলল, আমি দেখছি যে তোমার দোকানে আজকাল শ্মশান নীরবতা। বুঝতে পারছ তো কেন? সাবির মাথা নিচু করে নিল। দেখো, মুক্তার আলী আগে বলল, আমি তোমার মন্দ চাই না, কিন্তু সমাজে থাকতে হলে সমাজের নিয়মে চলতে হয়। তোমার মেয়েকে পড়ানোর মধ্যে কোনো ক্ষতি নেই, কিন্তু সীমার মধ্যে থেকে। ঘরের কাজ শিখুক, সামান্য প্রাথমিক শিক্ষা গ্রহণ করুক, ব্যাস। কিন্তু এইভাবে মাদ্রাসায় যাওয়া, বড় পণ্ডিতদের থেকে শিক্ষা নেওয়া, এই সব মেয়েদের জন্য নয়। কিন্তু কেন নয়? সাবির হাসল। দেখো সাবির, তুমি তর্কে আমার কাছে জিতে গেলেও কি হবে? তোমার ব্যবসা তো তখনও বন্ধ হয়ে যাবে। আসল প্রশ্ন হলো তোমার কি চাই? নিজের মেয়ের পড়াশোনা নাকি নিজের ব্যবসা? সাবিরের কাছে কোনো জবাব ছিল না। মুক্তার আলী তার কাঁধে হাত রাখল। আমার কথা মানো, সে বলল। নিজের মেয়ের বিয়ের প্রস্তুতি শুরু করে দাও। আমার এক আত্মীয়ের ছেলে আছে, বেশ ভালো ব্যবসা। আমি তোমার জন্য কথা বলতে পারি। আর হ্যাঁ, যতদিন বিয়ে হচ্ছে না, সাকিনার মাদ্রাসায় যাওয়া বন্ধ করে দাও। এই বলে মুক্তার আলী চলে গেল। সাবির সেখানেই বসে রইল, নিজের ভেতরের দ্বন্দ্বের সাথে লড়তে থাকল। সেই রাতে বাড়ির খাবারের টেবিলে আবার সেই নীরবতা। সাবির অবশেষে নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিল। সাকিনা, সে বলল, নিজের চোখ নিচে রেখে,
কাল থেকে তুমি মাদ্রাসায় যাবে না। তোমার পড়াশোনা এই পর্যন্তই। এখন তুমি ঘরে থাকবে আর তোমার মায়ের সাথে ঘরের কাজ শিখবে। কিছু মাসের মধ্যে আমরা তোমার বিয়ের কথা চালাব। সাকিনা তার বাবার দিকে তাকালো। তার চোখে এখন জল ছিল না, শুধু এক গভীর নিরাশা ছিল এবং কিছুটা ঘৃণা। জি আব্বাজান, সাকিনা বলল। তার গলায় কোনো আবেগ ছিল না। আপনি যেমন বলেন। ফাতিমা নিজের মেয়ে আর স্বামী দুজনকে দেখল। তার দুজনের ওপরই মায়া হল। সবির ভেতর থেকে ভেঙে যাচ্ছিল আর সাকিনা চূর্ণ বিচূর্ণ হচ্ছিল। সবির, ফাতিমা বলল, তোমার কি মনে হয় না যে এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নেওয়া হয়েছে? ফাতিমা, সবির কড়া গলায় বলল, আমি জানি আমি কি করছি। যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবে আমরা তিনজনই না খেয়ে মরব। অন্তত যদি সাকিনার বিয়ে হয়ে যায় তবে ওর ভবিষ্যৎ তো নিরাপদ হবে। ভবিষ্যৎ? সাকিনা বলল, আপনি আমার ভবিষ্যৎ নিরাপদ করতে চান নাকি নিজের ব্যবসা? সাকিনা, সবিরের গলা চড়ে গেল, মুখ সামলে কথা বলো, আমি তোমার বাপ। হ্যাঁ, আপনি আমার বাপ, সাকিনা বলল, নিজের গলায় তিক্ততা ভরে। কিন্তু এক বাবা যে নিজের কথা ভেঙে দেয়, সে কেমন বাবা? সবিরের হাত উঠল কিন্তু আবার থেমে গেল। সে কখনো নিজের মেয়ের ওপর হাত তোলেনি। সে নিজের হাত নামিয়ে নিল আর সেখান থেকে চলে গেল। সাকিনাও উঠে নিজের ঘরে চলে গেল। ফাতিমা সেখানেই বসে রইল। একা ভাবতে লাগল যে তাদের ঘর, যা কখনো এত আনন্দময় ছিল, আজ এত উদাস কিভাবে হয়ে গেল। পরের বেশ কিছুদিন একইভাবে কাটল। সাকিনা মাদ্রাসায় গেল না। সে ঘরে থাকত, মায়ের সাথে কাজ করত। কিন্তু তার চোখে সেই চমক ছিল না যা আগে থাকত। সে নিজের বইগুলো আলমারিতে বন্ধ করে রাখল। কখনো কখনো রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন সে চুপি চুপি একটা বই বের করত আর পড়ত। কিন্তু এখন সেই পড়াশোনা তাকে খুশি দিত না, শুধু কষ্ট দিত। সবিরের ব্যবসায় কিছুটা উন্নতি হল। মুক্তার আলী আর অন্য সওদাগরেরা আবার তার সাথে ব্যবসা শুরু করল। কিন্তু সবিরের মুখে সেই সন্তুষ্টি ছিল না। সে জানত যে সে কি হারিয়েছে, নিজের মেয়ের ভরসা আর সম্ভবত নিজের সম্মানও। একদিন সন্ধ্যায় মৌলভী সাহেব সবিরের দোকানে এলেন। সবির মিয়া, তিনি বললেন, সাকিনা অনেকদিন মাদ্রাসায় আসেনি, সব ঠিক আছে তো? সবির পুরো কথা খুলে বলল। মৌলভী সাহেব শুনলেন আর তারপর এক লম্বা শ্বাস নিলেন। সবির, তিনি বললেন, আমি তোমার মুশকিলগুলো বুঝতে পারছি, কিন্তু তুমি কি ভেবে দেখেছ যে তুমি নিজের মেয়ের সাথে কি করলে? তুমি ওকে একটা স্বপ্ন দেখালে, তারপর তা ভেঙে দিলে। এটা ধোঁকা নয় তো আর কি? সবিরের মাথা ঝুঁকে গেল। মৌলভী সাহেব, আমি কি করতাম? আমার কাছে কোনো উপায় ছিল না। সবসময় উপায় থাকে সবির, শুধু সাহস চাই। কিন্তু তুমি ভয়কে নিজের ওপর চড়াও হতে দিলে, আর এর মাসুল তোমার মেয়ে দিচ্ছে। মৌলভী সাহেব চলে গেলেন, কিন্তু তার শব্দগুলো শব্বীরের মনে প্রতিধ্বনিত হতে থাকল। সেই রাতে শব্বীরের ঘুম এলো না। সে উঠল আর সাকিনার ঘরের বাইরে গেল। দরজার ফাঁক দিয়ে সে দেখল যে সাকিনা এখনও জেগে আছে। সে একটা বই ধরে বসে আছে, কিন্তু পড়ছে না। সে শুধু বইটার দিকে তাকিয়ে আছে, যেন ওটা বই নয়, বরং তার হারিয়ে যাওয়া স্বপ্ন। শব্বীরের মন ভেঙে গেল। সে উপলব্ধি করল যে সে কি করেছে, কিন্তু এখন সে কী বা করতে পারত। মাসখানেক কেটে গেল। সাকিনা এখন পুরোপুরি ঘরের কাজে লেগে গিয়েছিল। সে সকালে উঠত, রান্নায় মাকে সাহায্য করত, কাপড় ধুতিন, ঘর পরিষ্কার করত। কিন্তু যে কাজই সে করত তা শুধু মেশিনের মতো করত। তার মুখে কোনো খুশি ছিল না, কোনো আশা ছিল না। শব্বীর দেখল যে তার মেয়ে ধীরে ধীরে বদলে যাচ্ছে। যে সাকিনা আগে সবসময় হাসত, এখন সে খুব কম কথা বলত। যে মেয়ে বইয়ের ব্যাপারে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত, এখন সে চুপ থাকত। একদিন মুক্তার আলী শব্বীরের দোকানে এলো। তার সাথে এক যুবক ছিল। শব্বীর মিয়া, মুক্তার আলী বলল, এই হলো শামসুদ্দিন, আমার ভাইয়ের ছেলে। এর কাপড়ের ব্যবসা আছে, বেশ ভালো চলে। আমি এর সাথে তোমার মেয়ের ব্যাপারে কথা বলেছি, এ সম্বন্ধ দেখতে এসেছে। শব্বীরের মন ভেঙে গেল, কিন্তু সে নিজের মুখে কিছু প্রকাশ পেতে দিল না। জি, খুব ভালো, শব্বীর বলল, যদিও তার গলায় কোনো উৎসাহ ছিল না। কাল সন্ধ্যায় আমরা তোমার বাড়ি আসব, মুক্তার আলী বলল, সম্বন্ধ পাকা করার জন্য। যখন মুক্তার আলী আর শামসুদ্দিন চলে গেল, তখন শব্বীর সেখানেই বসে রইল। তার মনে হচ্ছিল যেন সে নিজের মেয়েকে বিক্রি করে দিচ্ছে, কিন্তু সে নিজেকে বোঝালো যে এটাই ঠিক। সাকিনার বিয়ে হয়ে যাবে, ওর ভবিষ্যৎ নিরাপদ হবে, আর সমাজেও তার সম্মান বজায় থাকবে। বাড়ি এসে শব্বীর ফাতিমাকে জানালো, কাল সন্ধ্যায় মুক্তার আলী নিজের ভাইপোকে নিয়ে আসছে সাকিনার সম্বন্ধ দেখতে। ফাতিমা তার স্বামীকে দেখল। এত তাড়াতাড়ি? সাকিনা এখনও এইসবের জন্য তৈরি নয়। তৈরি হয়ে যাবে, শব্বীর বলল, কিন্তু তার গলায় বিশ্বাস ছিল না।
সাকিনা নিজের ঘরে ছিল। সে তার বাবা মায়ের কথাবার্তা শুনে ফেলেছিল। সে নিজের চোখ বন্ধ করে নিল। তাহলে এটাই তার জীবনের পরিণাম? পড়াশুনো নেই, স্বপ্ন নেই, শুধু একটা বিয়ে আর তারপর ঘরের কাজ। পরের দিন সন্ধ্যায় মুক্তার আলী, তার ভাইপো শামসুদ্দিন আর কিছু আত্মীয়র সাথে এলো। শব্বির তাদের সবাইর অভ্যর্থনা জানালো। ফাতিমা চা আর মিষ্টি তৈরি করল। সাকিনাকে ডাকো, মুক্তার আলী বলল। সাকিনা নিজের ঘর থেকে বাইরে এলো। সে সাধারণ কাপড় পরেছিল এবং তার মুখ একেবারে ভাবলেশহীন ছিল। সে সবাইকে সালাম করল আর একপাশে বসে পড়ল। শামসুদ্দিন সাকিনাকে দেখল। তার বয়স ৩০-এর কাছাকাছি ছিল। সে বেশ মোটাসোটা ছিল এবং তার চোখে এক অদ্ভুত অহংকার ছিল। মেয়েটিকে ভালো লাগছে, শামসুদ্দিন মুক্তার আলীকে বলল, যেন সাকিনা কোনো বস্তু যাকে সে যাচাই করছে। তারপর সে সাকিনাকে জিজ্ঞেস করল, তুমি কি রান্না করতে জানো? সাকিনা মাথা নাড়ল। আর ঘরের অন্য কাজ? জি, সাকিনা নিচু স্বরে বলল। আচ্ছা, শামসুদ্দিন বলল, শুনেছি তুমি পড়াশোনা জানো? সাকিনা তার বাবার দিকে তাকালো। শবীর নিজের নজর নিচে করে নিল। কিছু পড়াশোনা করেছিলাম, সাকিনা বলল, কিন্তু এখন ছেড়ে দিয়েছি। ভালো করেছ, শামসুদ্দিন বলল। মেয়েদের বেশি পড়ার দরকার নেই, ঘর সামলানো জানা উচিত, ব্যাস। সাকিনা কিছু বলল না। তার ভেতরে রাগের এক তুফান উঠছিল, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণে রাখল। কথাবার্তা চলতে থাকল। মুখতার আলী আর শবীর বিয়ের তারিখ আর যৌতুক নিয়ে কথা বলল। সাকিনা সেখানেই বসে রইল, যেন এই সব কিছু তাকে নিয়ে নয়, বরং অন্য কাউকে নিয়ে হচ্ছে। অবশেষে সম্বন্ধ পাকা হয়ে গেল। ২ মাস পর বিয়ে হবার কথা। যখন সবাই চলে গেল, তখন সাকিনা নিজের ঘরে চলে গেল। ফাতিমা তার পেছনে গেল। সাকিনা বেটি, ফাতিমা বলল, আমি জানি যে এটা তোমার জন্যে কঠিন, কিন্তু শামসুদ্দিন ভালো ছেলে, ওর ব্যবসাও ভালো, তুমি সুখে থাকবে। সাকিনা তার মায়ের দিকে তাকালো। তার চোখে জল ছিল না, শুধু এক গভীর দুঃখ ছিল। মা, সাকিনা বলল, আপনার কি মনে হয় যে আমি খুশি থাকব এমন একজন মানুষের সাথে যে আমাকে একটা বস্তুর মতো দেখে, যার কাছে আমার পড়াশোনা, আমার স্বপ্ন সব ফালতু? ফাতিমার কাছে কোনো জবাব ছিল না। সে শুধু নিজের মেয়ের পাশে বসে তার হাত ধরে রইল। বেটি, ফাতিমা বলল, জীবন সবসময় তেমন হয় না যেমন আমরা চাই। কখনো কখনো আমাদের সমঝোতা করতে হয়। সমঝোতা? সাকিনা বলল, মা, এটা সমঝোতা নয়, এটা হার। আব্বাজান হারের কাছে নতি স্বীকার করেছেন সমাজের সামনে, আর এখন আমাকেও হার মানতে হচ্ছে। সেই রাতে শবীর নিজের ঘরে একা বসেছিল। ফাতিমা তার কাছে এলো। শবীর, ফাতিমা বলল, সাকিনা খুব দুঃখী। তোমার কি মনে হয় না যে আমরা ভুল করেছি? ভুল? শবীর বলল, আমি যা করেছি তা ঠিক ছিল। এখন সাকিনার বিয়ে হয়ে যাবে, ওর ভবিষ্যৎ নিরাপদ হয়ে যাবে। কিন্তু ও কি খুশি থাকবে? ফাতিমা জিজ্ঞেস করল। শবীর চুপ হয়ে গেল। এই প্রশ্নটা তাকে অস্থির করে দিল। সত্যি কি তার মেয়ে খুশি থাকবে? সে কি শুধু নিজের ব্যবসার, সমাজের সম্মানের জন্যে নিজের মেয়ের খুশি কোরবানি দিচ্ছে? পরের সপ্তাহে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেল। ফাতিমা আর অন্য মহিলারা সাকিনার জন্যে কাপড় আর গয়না কিনতে লাগলেন। সাকিনা চুপচাপ সব দেখতে থাকল। সে কোনো মতামত দিল না, কোনো খুশি দেখাল না। একদিন সাকিনা নিজের সব বই বের করল। সে এক একে সেগুলো দেখতে লাগল। প্রতিটি বই তাকে তার স্বপ্নের কথা মনে করিয়ে দিচ্ছিল। সে ভেবেছিল যে একদিন সে এই বইগুলো থেকে অর্জন করা জ্ঞান দিয়ে নিজের বাবার নাম উজ্জ্বল করবে। কিন্তু এখন সাকিনা সব বই একটা বস্তায় ভরে ফেলল। তারপর সে বাইরে গেল আর সেগুলো ফেলার জন্য নিয়ে যেতে লাগল। শবীর দেখল, সাকিনা, এটা কি করছ? এই বইগুলো এখন আমার কোনো কাজের নয়। সাকিনা বলল, নিজের বাবার দিকে না তাকিয়ে, এগুলো রেখে কি করব? আমাকে তো এখন শুধু রান্না করা আর ঘর সামলানো জানতে হবে, তাই না আব্বাজান? শবীরের মনে হলো যেন কেউ তাকে চড় মেরেছে। সে সাকিনার হাত ধরল। সাকিনা বেদি, ছেড়ে দিন আব্বাজান। সাকিনা বলল নিজের হাত ছাড়িয়ে, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমি মেনে নিয়েছি। এখন এই বইগুলোর প্রতি আমার আর কোনো টান নেই। সাকিনা বইয়ের বস্তা নিয়ে চলে গেল। শবীর সেখানেই দাঁড়িয়ে রইল, নিজের ভেতরের অস্থিরতার সাথে লড়তে থাকল। সেই সন্ধ্যায় শবীর বাজারে ছিল, যখন সে দেখল যে মৌলভী সাহেব আসছেন। মৌলভী সাহেব শবীরকে দেখলেন আর থেমে গেলেন। শবীর মিয়া, মৌলভী সাহেব বললেন, শুনলাম সাকিনার বিয়ে হতে চলেছে। জি মৌলভী সাহেব, শবীর বলল। খুব তাড়াতাড়ি হচ্ছে না বিয়েটা? মৌলভী সাহেব জিজ্ঞেস করলেন। না মৌলভী সাহেব, শবীর বলল, এটাই সঠিক সময়। মৌলভী সাহেব শবীরের চোখের দিকে তাকালেন। শবীর, আমি তোমাকে সরাসরি জিজ্ঞেস করছি, এই বিয়ে কি সাকিনার খুশির জন্য হচ্ছে নাকি তোমার সমস্যাগুলো থেকে বাঁচার জন্য? শবীর কোনো জবাব দিল না। দেখো শবীর, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তুমি একজন সৎ আর নেক মানুষ, কিন্তু এই ক্ষেত্রে তুমি নিজের মেয়ের সাথে ইনসাফ করনি। তুমি ওকে একটা স্বপ্ন দেখালে আর তারপর তা ছিনিয়ে নিলে।
এটা ধোঁকা সবির, আর এই ধোঁকা তোমার মেয়ে কখনো ভুলবে না। কিন্তু মৌলভী সাহেব, সবির বলল, নিজের গলায় অসহায়ত্ব ভরে, আমার কাছে কোনো উপায় ছিল না। যদি আমি সাকিনাকে পড়ানো জারি রাখতাম তবে আমার ব্যবসা বরবাদ হয়ে যেত, আমরা 3 জন না খেয়ে মরতাম। তুমি না খেয়ে মরতে না সবির, মৌলভী সাহেব বললেন। তোমার হাতে দক্ষতা আছে, তুমি যে কোনো জায়গায় কাজ করে নিজের দিন কাটাতে পারতে, কিন্তু তুমি নিজের সম্মান আর নিজের ব্যবসাকে নিজের মেয়ের খুশির উপর স্থান দিলে, আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল। মৌলভী সাহেবের শব্দগুলো সবিরের বুকে তীরের মতো বিঁধল। সে সেখানেই দাঁড়িয়ে থাকল আর ভাবতে লাগল। বাড়ি ফিরে সবির বিতল যে সাকিনা নিজের ঘরে বসে আছে। সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে, যেখান থেকে মাদ্রাসার দালান দেখা যায়। সবির সাহস করে সাকিনার ঘরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে দরজায় কড়া নাড়ল। ভেতরে আসুন, সাকিনা বলল পেছন না ফিরেই। সবির ভেতরে এলো আর সাকিনার পাশে বসল। সাকিনা, সবির বলল, আমি তোমার সাথে কথা বলতে চাই। জি আব্বাজান, সাকিনা বলল, তখনও জানলার বাইরে তাকিয়ে থেকে। বেটি, সবির বলল, তার গলা কাঁপছিল, আমি জানি যে তুমি আমার উপর নারাজ, আর তোমার অধিকারও আছে নারাজ হওয়ার। আমি নারাজ নই আব্বাজান, সাকিনা বলল, এখন নিজের বাবার দিকে ঘুরে। শুধু নিরাশ, নিরাশ যে মানুষকে আমি সবচেয়ে বেশি মানতাম তিনি এত দুর্বল বেরোলেন। আপনি আমাকে কথা দিয়েছিলেন আব্বাজান, আপনি বলেছিলেন যে আমার পড়াশোনায় কোনো বাধা আসতে দেবেন না, কিন্তু যখন সমাজ চাপ দিল তখন আপনি নতি স্বীকার করলেন। সবিরের মাথা লজ্জায় ঝুঁকে গেল। সাকিনা, আমি বাধ্য ছিলাম। প্রত্যেকেই বাধ্য থাকে আব্বাজান, সাকিনা বলল, কিন্তু আসল পরীক্ষা এটাই যে আমরা বাধ্য হয়ে কি সিদ্ধান্ত নেই। আপনি নিজের ব্যবসা বাঁচানোর জন্য আমার স্বপ্ন কোরবানি দিলেন, আর এখন আপনি আমাকে এমন এক মানুষের সাথে বিয়ে দিচ্ছেন যে আমাকে মানুষ নয়, বরং শুধু একজন সেবিকা মনে করে। সাকিনা, শামসুদ্দিন ভালো ছেলে। ভালো ছেলে? ব্যঙ্গ করে বলল। আব্বাজান, আপনি ওর কথাবার্তা শুনেছেন? ও আমাকে দেখছিল কিভাবে, যেন আমি বাজারের কোনো বস্তু। তাকে আমার স্বপ্ন নিয়ে, আমার চিন্তা নিয়ে, আমার ইচ্ছা নিয়ে কোনো মানে নেই। তার শুধু এমন একজন স্ত্রী চাই যে ঘরে থাকবে আর তার সেবা করবে। সবির নিজের মেয়ের চোখের দিকে তাকাল। সে সেখানে ব্যথা দেখতে পেল, গভীর ব্যথা, আর সেই ব্যথার জন্য দায়ী সে নিজে ছিল। বেটি, সবির বলল, তার কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে অন্যায় করেছি। মাফ করলে কি হবে আব্বাজান, সাকিনা বলল, যা হয়ে গিয়েছে তা তো আর ফিরে আসবে না। আমার পড়াশোনা তো ছুটেই গেল, এখন বিয়েও হয়ে যাবে। আম্মি দায়ান নাদানি, হয়তো নিয়তিই এমন। তারপর আমি সারা জীবনের জন্য এমন এক জীবনে বন্দী হয়ে যাব যেখানে আমার কোনো কদর নেই। তাহলে আমি কি করব? সবির জিজ্ঞেস করল। বল সাকিনা, আমি কি করব? সাকিনা নিজের আব্বাকে দেখল। এক মুহূর্তের জন্য তার মনে মায়া হল। সে জানত যে তার আব্বাও পেরেশান আছেন, কিন্তু পরক্ষণেই তার নিজের ভেঙে যাওয়া স্বপ্নের কথা মনে পড়ে গেল। কিছু না আব্বাজান, সাকিনা বলল, এখন আপনি কিছু করতে পারবেন না। যা হওয়ার তা হয়ে গিয়েছে। শুধু এইটুকু জেনে রাখুন যে আপনি আমাকে ধোঁকা দিয়েছেন, আর এই ধোঁকা আমি কখনো ভুলব না। সবির উঠল আর বাইরে চলে গেল। তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে অনুভব করল যে সে কি হারিয়ে ফেলেছে, নিজের মেয়ের ভালোবাসা, তার ভরসা এবং সম্ভবত নিজের সম্মানও। সেই রাতে সবিরের আবার ঘুম এলো না। সে ভাবতে থাকল যে সত্যিই কি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। নিজের ব্যবসাকে বাঁচানো কি এতই জরুরি ছিল যে তাকে নিজের মেয়ের খুশি কোরবানি দিতে হলো? মৌলভী সাহেবের কথাগুলো তার কানে বাজছিল। এটা ধোঁকা সবির, আর এই ধোঁকা তোমার মেয়ে কখনো ভুলবে না। সবির অনুভব করতে পারছিল যে বাবার প্রকৃত অর্থ কী। একজন বাবা শুধু তার সন্তানকে অন্ন বস্ত্র দেওয়া মানুষ নয়। একজন প্রকৃত বাবা সেই হয় যে তার সন্তানের স্বপ্নের হেফাজত করে, তাদের পূর্ণ হওয়ার সুযোগ দেয়, আর সে তা করেনি। দিন কাটতে থাকল। বিয়ের তারিখ ঘনিয়ে আসছিল। ঘরে জৌলুস ছিল, আত্মীয় স্বজন আসছিল, প্রস্তুতি চলছিল, কিন্তু সাকিনার মুখে কোনো খুশি ছিল না। সবির রোজ নিজের মেয়েকে দেখত, আর তার মন পুড়ত। সে দেখছিল কিভাবে তার মেয়ে ধীরে ধীরে ভেতর থেকে মরে যাচ্ছে। তার চোখে সেই চমক আর ছিল না যা আগে থাকত। সে হাসত না, কথা বলত না, সে শুধু একটা ছায়া হয়ে গিয়েছিল। আর সবির জানত যে এই সব কিছুর জন্য দায়ী সে নিজে ছিল। সে সমাজের চাপে পড়ে নিজের মেয়েকে ধোঁকা দিয়েছিল, সে নিজের ওয়াদা ভেঙেছিল, আর এখন সেই অপরাধ বোধের সাথে বেঁচেছিল।
এক রাতে সবির ফাতিমাকে বলল, আমি অনেক বড় ভুল করেছি। ফাতিমা নিজের স্বামীকে দেখল। এখন এ বিষয়ে ভেবে কী লাভ, যা হওয়ার তা হয়ে গিয়েছে। না ফাতিমা, সবির বলল, আমি আমার মেয়েকে এইভাবে বরবাদ হতে দিতে পারি না, আমাকে কিছু করতে হবে। কি করবে? ফাতিমা জিজ্ঞেস করল। বিয়ের তারিখ তো ঠিক হয়ে গিয়েছে, মুক্তার আলীর সাথে কথা হয়ে গিয়েছে, এখন পিছিয়ে গেলে অনেক বড় বদনাম হবে। বদনাম নিয়ে আমার কোনো যায় আসে না, সবির বলল। আমার শুধু আমার মেয়ের চিন্তা। কিন্তু সবির কি সত্যি এত হিম্মত করতে পারবে? সে কি সমাজের চাপের বিরুদ্ধে লড়তে পারবে, নাকি সে আবার নতি স্বীকার করবে? বিয়ের ঠিক ৩ দিন আগের কথা। ঘরে সাজ সাজ রব ছিল। আত্মীয় স্বজন এসে গিয়েছিল, মহিলারা মেহেদি এবং গানবাজনার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু সাকিনা নিজের ঘরে একা বসেছিল, জানলার বাইরে তাকিয়ে। সবির সারা রাত ভেবেছিল। সকালে যখন সে উঠল, সে একটা সিদ্ধান্ত নিয়েছিল। সে সরাসরি মুক্তার আলীর বাড়ির দিকে রওনা হল। মুক্তার আলী নিজের দোকানে বসে হিসাব নিকাশ দেখছিল যখন সবির পৌঁছাল। আরে সবির মিয়া, কি ব্যাপার? বিয়ের আগে এত পেরেশান দেখাচ্ছে কেন? সবির এক লম্বা শ্বাস নিল। মুক্তার সাহেব, আপনাকে কিছু বলার আছে। বলো, কি ব্যাপার? আমি এই বিয়ে করতে পারব না, সবির বলল। তার কণ্ঠস্বরে দৃঢ়তা ছিল, যদিও তার হাত কাঁপছিল। মুক্তার আলীর মুখ শক্ত হয়ে গেল। কি বললে? বিয়ে করতে পারবে না, এখন যখন মাত্র ৩ দিন বাকি আছে? জি হ্যাঁ, সবির বলল। আমি আমার মেয়েকে জোর করে এমন এক জীবনে ঠেলে দিতে পারি না যা সে চায় না। আমি তার কাছে একটা ওয়াদা করেছিলাম, আর আমি সেই ওয়াদা ভেঙেছিলাম। কিন্তু এখন আমি আর ভুল করব না। মুক্তার আলী উঠে দাঁড়াল। তার চোখে রাগ ছিল। সবির, তুমি জানো তুমি কি করছো? এখন যদি তুমি এই বিয়ে না করো, তবে আমার ভাইপোর অপমান হবে, আর তোমারও। পুরো বাজারে তোমার ছিছি হবে। হতে দিন, সবির বলল। অপমান সয়ে নেব, কিন্তু নিজের মেয়ের জীবন বরবাদ করব না। আর তোমার ব্যবসা? মুক্তার আলী হুমকি দিয়ে বলল। আমি আর বাকি সওদাগরেরা তোমার সাথে কোনো কারবার করব না, তুমি বরবাদ হয়ে যাবে। তাহলে হব, সবির বলল। তার গলায় এখন আর কোনো ভয় ছিল না। আমি অন্তত আমার মেয়ের ভরসা ফিরে পাওয়ার চেষ্টা তো করতে পারব। আমার হাত আছে, দক্ষতা আছে, আমি কোথাও কাজ করে নিজের দিন গুজরান করে নেব, কিন্তু নিজের মেয়ের সাথে আর ধোঁকা দেব না। মুক্তার আলী সবিরকে খুঁটিয়ে দেখল। তার বিশ্বাস হচ্ছিল না যে এই সেই সবির যে কয়েক মাস আগে তার সামনে নতি স্বীকার করেছিল, আজ তার সামনে এত হিম্মতের সাথে দাঁড়িয়ে আছে। তুমি পাগল হয়ে গিয়েছ সবির, মুক্তার আলী বলল। একটা মেয়ের জন্য তুমি নিজের পুরো জীবন বরবাদ করছ। না মুখতার সাহেব, সবির বলল। আমি জীবন বাঁচাচ্ছি। যদি আমি আজ এই বিয়ে করিয়ে দিই, তবে আমি সারা জীবন এই অপরাধবোধের সাথে বাঁচব যে আমি আমার মেয়েকে ধোঁকা দিয়েছি, আর এটা আমার কাছে মরার চেয়েও খারাপ হবে। মুখতার আলী নিজের হাত হাওয়ায় লেহেড়াল। যাও সবির, যাও, আর নিজের বরবাদির অপেক্ষা করো। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, যদি তুমি এই বিয়ে না করো, তবে এই শহরে তোমার জন্য কোনো জায়গা থাকবে না। সবির পেছনে ফিরে তাকাল না। সে সরাসরি বাড়ির দিকে রওনা হল। বাড়ি পৌঁছে সবির দেখল ফাতিমা আর অন্য মহিলারা সাকিনার জন্য কাপড় তৈরি করছে। সে সবাইকে ডাকল। শুনুন সবাই, সবির বলল, এই বিয়ে হবে না। সবাই অবাক হয়ে সবিরের দিকে তাকাতে লাগল। ফাতিমা নিজের স্বামীকে দেখল। তার চোখে প্রশ্ন ছিল। কি বলছো সবির? ফাতিমা জিজ্ঞেস করল। বিয়ের আর মাত্র ৩ দিন বাকি। আমার কিচ্ছু যায় আসে না, সব্বির বলল। আমি আমার মেয়েকে জোর করে বিয়ের জন্য বাধ্য করব না। আত্মীয়রা নিজেদের মধ্যে ফিসফাস শুরু করল। কেউ বলছিল সব্বিরের মাথা খারাপ হয়ে গিয়েছে, কেউ বলছিল এটা তো অনেক বড় অপমান হবে। সব্বির সবাইকে চুপ করালো। যাকে যা বলার আছে বলুন, কিন্তু আমার সিদ্ধান্তই শেষ। সাকিনার বিয়ে হবে না, অন্তত এখন নয়। আর এমন কোনো মানুষের সাথে তো একেবারেই নয় যে তার কদর করে না। সাকিনা নিজের ঘরে ছিল, সে বাইরের আওয়াজ শুনতে পাচ্ছিল। সে বাইরে এলো আর দেখল তার আব্বা সবার সামনে দাঁড়িয়ে আছেন। আব্বাজান, সাকিনা জিজ্ঞেস করল, কি হচ্ছে? সব্বির নিজের মেয়ের দিকে তাকালো। তার চোখে জল ছিল। সাকিনা, সব্বির বলল, আমি তোমার বিয়ে বাতিল করে দিয়েছি। সাকিনা স্তব্ধ হয়ে গেল। সে যা শুনল তা বিশ্বাস করতে পারছিল না। কেন? সাকিনা জিজ্ঞেস করল। কারণ আমি একটা অনেক বড় ভুল করেছিলাম, সব্বির বলল তার মেয়ের কাছে এগিয়ে যেতে যেতে। আমি তোমাকে ধোঁকা দিয়েছি। আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম, আর তারপর সমাজের চাপে পড়ে নিজের ওয়াদা ভেঙে দিয়েছিলাম। কিন্তু এখন আমি সেই ভুল আর দ্বিতীয়বার করব না। এখন আমি তোমাকে জোর করে বিয়ের জন্য বাধ্য করব না। সাকিনার চোখে জল এসে গেল। সে কিছু বলতে পারল না। বেটি, সব্বির বলল, সাকিনার হাত ধরে। আমি জানি আমি যা করেছি তা ক্ষমা করা কঠিন, কিন্তু যদি তুমি আমাকে একটা সুযোগ দাও,
তবে আমি আমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করব। তুমি চাইলে তোমার পড়াশোনা আবার শুরু করতে পারো। আমি ওয়াদা করছি যে এবার কোনো বাধা আসতে দেব না। কিন্তু আব্বাজান, সাকিনা বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল। আপনার ব্যবসা? মুক্তার সাহেব নিশ্চয়ই হুমকি দিয়েছেন। হুমকি দিয়েছে, আর হয়তো সে তার হুমকি পূরণও করবে। হয়তো আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। আমার কাছে তোমার খুশি আর তোমার স্বপ্ন বেশি গুরুত্বপূর্ণ। আমি অনেক দেরিতে বুঝেছি, কিন্তু এখন আমি বুঝে গিয়েছি যে পিতৃত্বের আসল অর্থ কী। একজন বাবা শুধু রুটি কাপড় দেওয়ার মানুষ নয়। একজন প্রকৃত বাবা সেই হয় যে নিজের সন্তানের স্বপ্নের হেফাজত করে, চায় তাকে যত মুশকিলেরই মোকাবিলা করতে হোক না কেন। সাকিনা নিজের আব্বাকে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে লাগল। সাব্বিরও নিজের মেয়েকে বুকে টেনে নিল। আত্মীয়রা চুপচাপ এই দৃশ্য দেখছিল। কারো কারো সাব্বিরের কথা মনে ধরল, কারো ধরল না, কিন্তু সবাই দেখল একজন বাবা নিজের মেয়ের জন্য কত কিছু কুরবানি দিতে প্রস্তুত। ফাতিমারা চোখে জল ছিল। সে নিজের স্বামী আর মেয়েকে দেখল আর হাসল। সে নিজের স্বামীর ওপর গর্বিত ছিল যে অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পরদিন খবর পুরো শহরে ছড়িয়ে পড়ল যে সাব্বির নিজের মেয়ের বিয়ে বাতিল করে দিয়েছে। লোকে নানা ধরনের কথা বলতে লাগল। কেউ বলছিল সাব্বির পাগল হয়ে গিয়েছে, কেউ বলছিল সে অনেক বড় ভুল করেছে। মুক্তার আলী আর অন্য সওদাগরেরা তাদের হুমকি পূর্ণ করল। তারা সাব্বিরের সাথে ব্যবসা বন্ধ করে দিল। সাব্বিরের দোকানে জৌলস শেষ হয়ে গেল। দিন কাটতে থাকল, কিন্তু কোনো বিশেষ খদ্দের এলো না। 2 সপ্তাহ পর সাব্বিরকে তার দোকান বন্ধ করে দিতে হলো। তার কাছে এত টাকা ছিল না যে সে ভাড়া দিতে পারে। ঘরের অবস্থাও খারাপ হতে লাগল, কিন্তু সাব্বির হার মানল না। সে একটা ছোট কারখানায় কাজ শুরু করল। বেতন খুব কম ছিল, কিন্তু অন্তত ঘরের উনুন জ্বলছিল। সাকিনা আবার মাদ্রাসায় যাওয়া শুরু করল। মৌলভী সাহেব তাকে দেখে খুব খুশি হলেন। সাকিনা বেটি, মৌলভী সাহেব বললেন, তোমার আব্বা অনেক হিম্মতের কাজ করেছেন। খুব কম মানুষ থাকে যারা সমাজের চাপের বিরুদ্ধে দাঁড়াতে পারে। জি মৌলভী সাহেব, সাকিনা বলল, কিন্তু আব্বাজানের অনেক কষ্ট হচ্ছে। তার ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। এখন তিনি মজুরি করছেন। এটা শুধু একটা সময় বেটি, মৌলভী সাহেব বললেন। কঠিন সময় কেটে যাবে। তোমাকে শুধু তোমার পড়াশোনায় ধ্যান দিতে হবে, আর একদিন তুমি তোমার আব্বার নাম উজ্জ্বল করবে। মাস কাটতে থাকল। সবির পরিশ্রম করতে থাকল। ঘরের অবস্থা ধীরে ধীরে ভালো হতে লাগল। সাকিনা তার পড়াশোনায় পূর্ণ মনোযোগ দিল। সে মাদ্রাসার সবচেয়ে বুদ্ধিমান ছাত্রী হয়ে উঠল। কিন্তু সবির আর সাকিনার মধ্যে যে ফাটল ধরেছিল তা পুরোপুরি ভরল না। সাকিনা তার আব্বাকে মাফ করে দিয়েছিল, কিন্তু সেই ব্যথা যা সে অনুভব করেছিল যখন আপনি আপনার ওয়াদা ভেঙেছিলেন, সেই ব্যথা এখনও আছে। আমি চেষ্টা করি ভুলতে, কিন্তু ভুলতে পারি না। সবিরের মাথা ঝুঁকে গেল। আমি বুঝি বেটি, আর আমার এই আফসোস সব সময় থাকবে। কিন্তু আব্বাজান, সাকিনা আগে বলল, আমি এটাও জানি যে আপনি পরে যা করেছেন তা অনেক বড় ব্যাপার ছিল। আপনি নিজের ব্যবসা হারিয়েছেন, সমাজে নিজের ইজ্জত বাজি রেখেছেন, শুধু এই জন্য যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। সবির নিজের মেয়ের হাত ধরল। বেটি, আমি যা করেছি তা আমার আগেই করা উচিত ছিল। আমি সমাজের চাপে দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু আমি অনুভব করেছি যে একজন পিতার মানে কি। একজন বাবার দায়িত্ব শুধু রুটি কাপড় দেওয়া নয়। একজন বাবার দায়িত্ব হল তার সন্তানের স্বপ্নের হেফাজত করা, চাই তাকে যত বড় মূল্যই দিতে হোক না কেন। 2 বছর পর সাকিনা তার পড়াশোনা শেষ করল। সে শহরের বাইরে এক বড় মাদ্রাসায় পড়ানোর সুযোগ পেল। এটা তার জন্য অনেক বড় ব্যাপার ছিল। যেদিন সাকিনা এই খবর পেল, সে দৌড়ে নিজের আব্বার কাছে গেল। আব্বাজান, সে বলল, তার চোখে খুশির জল ছিল, আমি পড়ানোর সুযোগ পেয়েছি। সবির নিজের মেয়েকে জড়িয়ে ধরল। তারও কান্না পেয়ে গেল। আমার তোমার ওপর গর্ব আছে বেটি, সবির বলল। তুমি প্রমাণ করে দিলে যে যখন মানুষ তার স্বপ্নের পেছনে লেগে থাকে তখন কিছুই অসম্ভব নয়। কিন্তু সেই ফাটল যা তাদের সম্পর্কে এসে গিয়েছিল তা এখনও ছিল। সাকিনা তার আব্বাকে মাফ করে দিয়েছিল, তাকে ভালোবাসত, কিন্তু সেই আগের মতো ভরসা কখনো ফিরে আসেনি। সেই ধোঁকা, সেই ভাঙা ওয়াদা সবসময় তাদের মধ্যে একটা ছায়ার মতো থেকে গিয়েছিল। সবির এই কথা বুঝে গিয়েছিল। সে শিখে নিয়েছিল যে সমাজের চাপ কত শক্তিশালী হয় এবং কিভাবে তা একজন মানুষকে তার সবচেয়ে কাছের মানুষদের থেকে দূরে সরিয়ে দিতে পারে। সে এটাও শিখেছিল যে একবার ভরসা ভেঙে গেলে তাকে আবার জোড়া লাগানো অনেক কঠিন হয়। কিছু বছর পর যখন সবির বুড়ো হয়ে গেল, সে প্রায়ই একা বসে ভাবত। সাকিনা তার জীবনে অনেক উন্নতি করেছিল। সে একজন বিখ্যাত শিক্ষিকা হয়ে উঠেছিল।
সে বিয়েও করেছিল এমন এক মানুষকে যে তার কদর করত, তার বাচ্চাও হয়েছিল। কিন্তু যখনই সাকিনা তার আব্বার সাথে দেখা করত, সবির সেই দূরত্ব অনুভব করত, সেই দূরত্ব যা সেই সময় তৈরি হয়েছিল যখন সে তার ওয়াদা ভেঙেছিল। একদিন সবির মৌলভী সাহেবের সাথে কথা বলল। মৌলভী সাহেব এখন অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন। মৌলভী সাহেব, সবির বলল, আমি আমার ভুল শুধরে নেওয়ার পুরো চেষ্টা করেছি, কিন্তু সাকিনা আর আমার মধ্যে সেই সম্পর্ক কখনো আগের মতো হতে পারল না। মৌলভী সাহেব সবিরকে দেখলেন, তার চোখে বুদ্ধি আর দুঃখ দুটোই ছিল। সবির, মৌলভী সাহেব বললেন, তুমি অনেক হিম্মত দেখিয়েছিলে যখন তুমি শেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু কিছু ক্ষত এমন হয় যা পুরোপুরি সারে না। তুমি সাকিনাকে ধোঁকা দিয়েছিলে আর তারপর তুমি তোমার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করেছ। সে তোমাকে মাফও করে দিয়েছে, কিন্তু সেই ব্যথা যা সে অনুভব করেছিল তা সবসময় থাকবে। এটাই জীবনের সত্য। তাহলে কি আমি কিছুই করতে পারি না? সবির জিজ্ঞেস করল। তুমি অনেক কিছু করেছ, মৌলভী সাহেব বললেন। তুমি তোমার মেয়ের স্বপ্নকে পূর্ণ হওয়ার সুযোগ দিয়েছ। তুমি তাকে দেখিয়ে দিয়েছ যে যতই মুশকিল আসুক, একজন বাবাকে তার সন্তানের পাশে দাঁড়িয়ে থাকা উচিত। হ্যাঁ, তুমি দেরিতে বুঝেছ, কিন্তু অন্তত বুঝেছ তো। অনেক মানুষ এটাও করে না। সবির চুপ রইল। সে বুঝতে পারল যে কিছু জিনিস চিরকালের জন্য বদলে যায়, আর সেগুলোকে আগের মতো বানানো যায় না। আজ যখন সবিরের জীবনের শেষ দিনগুলো ছিল, সে তার বিছানায় শুয়েছিল। সাকিনা তার পাশে বসেছিল। আব্বাজান, সাকিনা বলল নিজের আব্বার হাত ধরে, আমি চাই আপনি জানুন যে আমি আপনাকে মাফ করে দিয়েছি, আর আমি আপনাকে ভালোবাসি। সবিরের চোখে জল এসে গেল, কিন্তু সেই ভরসা সম্ভবত পুরোপুরি ফিরে আসেনি। সাকিনা বলল, কিন্তু আমি বুঝি যে আপনিও মানুষ ছিলেন। আপনি ভুল করেছেন, কিন্তু পরে তা শুধরে নেওয়ার চেষ্টাও করেছেন, আর তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। সবির নিজের মেয়ের দিকে তাকালো। একটা হালকা হাসি এলো। বেটি, সবির বলল, যদি আমাকে একটা শিক্ষা দিতে হয় তবে তা এই যে কখনো সমাজের চাপে পড়ে নিজের কাছের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করো না। একবার বিশ্বাস ভেঙে গেলে তা জোড়া লাগানো অনেক কঠিন হয়। আর পিতৃত্বের প্রকৃত অর্থ এই যে তুমি তোমার সন্তানের স্বপ্নের হেফাজত করো, চাই পৃথিবী তোমার বিরুদ্ধেই কেন না হোক। সাকিনা নিজের আব্বার কপালে হাত বুলিয়ে দিল। জি আব্বাজান। কিছুদিন পর সবির এই পৃথিবী ছেড়ে চলে গেল। তার মৃত্যুতে খুব কম লোক এলো, সেই সব মানুষ যারা কখনো তাকে সমাজের বিরুদ্ধে যাওয়ার জন্য মন্দ কথা বলেছিল, তারা এলো না। কিন্তু মৌলভী সাহেব এলেন, আর সেই সব মানুষও এলো যারা সবিরের হিম্মতের কদর করেছিল। সাকিনা তার আব্বাকে দাফন করার সময় অনেক কাঁদল। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি ছিল, দুঃখ, ভালোবাসা আর এক হালকা তিক্ততা যা কখনো পুরোপুরি শেষ হয়নি। জানাজার পর মৌলভী সাহেব সাকিনার সাথে কথা বললেন। বেটি, মৌলভী সাহেব বললেন, তোমার আব্বা একটা বড় ভুল করেছিলেন, কিন্তু তিনি তা শুধরে নেওয়ারও পুরো চেষ্টা করেছিলেন। আর শেষে তিনি তোমাকে সেই সুযোগ দিলেন যা প্রতিটি মেয়ের পাওয়া উচিত, নিজের স্বপ্ন পূরণ করার সুযোগ। সাকিনা মাথা নাড়ল। জি মৌলভী সাহেব, কিন্তু সত্যি বলতে আমার মনে আজও সেই ব্যথা আছে। আমি চেয়েও সেই ধোঁকা পুরোপুরি ভুলতে পারিনি, আর সম্ভবত তুমি কখনো ভুলতে পারবে না, মৌলভী সাহেব বললেন। এটাই এই কাহিনীর সত্য। সমাজের চাপ এত শক্তিশালী হয় যে তা এক মজবুত মানুষকেও দুর্বল বানিয়ে দিতে পারে। আর যখন একজন বাবা নিজের সন্তানের সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন সেই ক্ষত কখনো পুরোপুরি শুকোয় না। তাহলে এই সব কিছুর শিক্ষা কি? সাকিনা জিজ্ঞেস করল। মৌলভী সাহেব এক লম্বা শ্বাস নিলেন। শিক্ষা এই যে বেটি, সমাজের চাপ অনেক শক্তিশালী আর অনেক মানুষ তার সামনে ঝুঁকে যায়, কিন্তু একজন প্রকৃত মানুষ সেই যে সমাজের চাপের মোকাবিলা করে আর নিজের কাছের মানুষদের পাশে দাঁড়িয়ে থাকে। তোমার আব্বা দেরিতে বুঝেছেন, কিন্তু অন্তত বুঝেছেন তো, আর তিনি নিজের ভুল শুধরে নেওয়ার পুরো চেষ্টা করেছেন। কিন্তু কিছু ভুল এমন হয় যার প্রভাব সব সময় থাকে। একবার বিশ্বাস ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো অনেক কঠিন হয়। সাকিনা চুপ রইল। সে জানত মৌলভী সাহেব সত্য বলছেন। মাস কাটল, সাকিনা তার জীবনে এগিয়ে চলল। সে এক সফল শিক্ষিকা হল। সে তার আব্বার নাম উজ্জ্বল করল। কিন্তু যখনই সে তার আব্বাকে মনে করত, তার দুটো জিনিস মনে পড়ত। এক, সেই ধোঁকা যা সে পেয়েছিল যখন তার আব্বা প্রথমবার সমাজের চাপে পড়ে নিজের ওয়াদা ভেঙেছিলেন, আর দুই, সেই হিম্মত যা তার আব্বা পরে দেখিয়েছিলেন যখন তিনি নিজের ভুল শুধরে নেওয়ার জন্য নিজের সব কিছু বাজি রেখেছিলেন। একদিন সাকিনা নিজের মেয়েকে নিজের কাহিনী শোনাল।
তার মেয়ে পুরো কাহিনী শুনল আর তারপর জিজ্ঞেস করল, আম্মি, তাহলে কি আপনি নানাকে মাফ করে দিয়েছিলেন? হ্যাঁ বেটি, সাকিনা বলল, আমি তাকে মাফ করে দিয়েছিলাম। তাহলে তো সব ঠিক হয়ে গিয়েছিল। সাকিনা নিজের মেয়েকে দেখল। তার চোখে এক উদাসীনতা ছিল। না বেটি, সাকিনা বলল, সব ঠিক হয়ে যায়নি। আমি আমার আব্বাকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু সেই ব্যথা যা আমি অনুভব করেছিলাম তা কখনো পুরোপুরি যায়নি। আমি আমার আব্বাকে ভালোবেসেছি, তার ইজ্জত করেছি, তার দেখাশোনা করেছি, কিন্তু সেই আগের মতো ভরসা, সেই আগের মতো সম্পর্ক কখনো ফিরে আসেনি। এটা তো অনেক দুঃখের, তার মেয়ে বলল। হ্যাঁ, এটা দুঃখের, সাকিনা বলল, কিন্তু এটাই জীবনের সত্য। যখন কেউ তোমার বিশ্বাস ভাঙে, বিশেষ করে সেই মানুষ যাকে তুমি সবচেয়ে বেশি মানো, তখন সেই ক্ষত গভীর হয়, আর সেই ক্ষত কখনো পুরোপুরি সারে না। তাহলে আমাকে কি শেখা উচিত এই কাহিনী থেকে? সাকিনা নিজের মেয়ের হাত ধরল। বেটি, তোমার এটা শেখা উচিত যে কখনো কারো চাপে পড়ে নিজের কাছের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করো না। আর যদি তুমি কারো কাছে ওয়াদা করো, তবে তা পালন করো, চাই যত মুশকিলই আসুক। কারণ একবার বিশ্বাস ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো অনেক কঠিন হয়। আর এটাও শেখো যে পিতৃত্ব বা মাতৃত্বের প্রকৃত অর্থ হল তুমি তোমার সন্তানের স্বপ্নের হেফাজত করো, তাদের পাশে দাঁড়িয়ে থাকো, চাই পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে কেন না হোক। তার মেয়ে মাথা নাড়ল। আমি বুঝেছি আম্মি। সাকিনা জানলার বাইরে দেখল। সূর্য ডুবছিল। তার নিজের আব্বার কথা মনে পড়ল, সেই দুর্বল মানুষটি যে সমাজের চাপে ঝুঁকে গিয়েছিল, কিন্তু যে পরে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য নিজের সব কিছু বাজি রেখেছিল। তার নিজের আব্বার প্রতি ভালোবাসা ছিল, কিন্তু সেই ব্যথা, সেই ধোঁকার অনুভূতি, তা কখনো পুরোপুরি যায়নি। আর এটাই ছিল শবীরের কাহিনীর পরিণাম। একজন বাবা যে সমাজের চাপে নিজের মেয়েকে ধোঁকা দিয়ে বসল, তারপর নিজের ভুল শুধরে নেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই সম্পর্ক যা ভেঙে গিয়েছিল তা কখনো পুরোপুরি জোড়া লাগাতে পারল না। এই কাহিনী আমাদের শেখায় যে পিতৃত্বের প্রকৃত অর্থ কী, আর কিভাবে সমাজের চাপ একজন মজবুত মানুষকেও দুর্বল করে দিতে পারে। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এই যে একবার বিশ্বাস ভেঙে গেলে তা আবার জোড়া লাগানো অনেক কঠিন হয়। আর একটা ধোঁকা, চাই তা যতই বাধ্য হয়ে দেওয়া হোক না কেন, তা সব সময় একটা দাগ রেখে যায়। শবীর তার জীবনের শেষ দিনগুলোতে এই সব বুঝেছিল। সে তার মেয়েকে দেখিয়ে দিয়েছিল যে একজন প্রকৃত বাবার কি করা উচিত, কিন্তু সে দেরিতে বুঝেছিল, আর এর মূল্য তাকে এবং তার মেয়ে দুজনকেই দিতে হল। আজ যখন সাকিনা তার বাচ্চাদের এই কাহিনী শোনায়, তখন সে এটাই আশা করে যে তার আব্বার ভুল থেকে শিখবে আর কখনো কোনো চাপে পড়ে নিজের কাছের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আর এইভাবে শবীরের কাহিনী শেষ হয়, এক এমন কাহিনী যা আমাদের বলে যে সমাজের চাপ কত শক্তিশালী হতে পারে, পিতৃত্বের প্রকৃত অর্থ কী, আর কিভাবে একটা ধোঁকা, চাই তা পরে শুধরেও নেওয়া হোক, চিরকালের জন্য একটা দাগ রেখে যায়। এই কাহিনী আমাদের এই শিক্ষা দেয় যে জীবনের কিছু সিদ্ধান্ত এমন হয় যাদের প্রভাব সব সময় থাকে। শবীর তার ভুল শুধরে নেওয়ার পুরো চেষ্টা করেছিল, নিজের সব কিছু কোরবানি করে দিয়েছিল, কিন্তু তবুও সে আগের মতো সম্পর্ক কখনো ফিরে পায়নি। এটাই এই কাহিনীর সবচেয়ে বড় সত্য, কিছু ক্ষত কখনো পুরোপুরি শুকোয় না।